আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তো স্ক্রিনে মূলদ সংখ্যার সংজ্ঞা দেওয়া আছে। তো সংজ্ঞায় বলা হয়েছে মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। কোনো সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে যদি প্রকাশ করা যায় তাহলে তাকে আমরা বলতে পারি মূলদ সংখ্যা। কিন্তু এইখানে একটা কথা লেখা আছে শূন্য দিয়ে ভাগ ছাড়া, শূন্য দিয়ে ভাগ হতে পারবে না। তো এই ব্যাপারটা আমি একটু পরে আলোচনা করছি। তো প্রথমে ধরে নিলাম দুটি পূর্ণ সংখ্যা এ ও বি পরস্পর সহমৌলিক। তো এই দুটি পূর্ণ সংখ্যা যদি আমি অনুপাত আকারে প্রকাশ করি তাহলে এটা একটা মূলদ সংখ্যা হয়। তো এটাকে আমি এইভাবে ভগ্নাংশে রূপান্তর করতে পারি, অনুপাতকে ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো এই ভগ্নাংশ একটা মূলদ সংখ্যা হবে কখন হবে? শূন্য দিয়ে ভাগ ছাড়া, মানে শূন্য দিয়ে আমি ভাগ দিতে পারবো না। এর মানে কি, এইখানে বীর মান কখনো শূন্য হতে পারবে না। শূন্য ব্যতীত সকল সংখ্যার জন্যই এই ভগ্নাংশটা মূল্য সংখ্যা হবে। তাহলে কি হতে পারবে না? বি নট ইকুয়াল টু জিরো, বীর মান কখনো শূন্য হতে পারবে না। তাহলে কি হবে? মূল্য সংখ্যা হবে। এখন এ বির সকল মানের জন্য কি হবে? এ যত ভগ্নাংশ পাওয়া যাবে সকল ভগ্নাংশ কি হবে? মূলদ সংখ্যা হবে। তো এখানে কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে, যেমন 4/5 মাইনাস 12/7। এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এগুলা কি সবই মূলদ সংখ্যা। তাহলে আমি বলতে পারি সকল ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, সকল ভগ্নাংশই মূলদ সংখ্যা। এখন যদি আমি, এখানে বলা ছিল যে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত মূলদ সংখ্যা, এখন আমি দুটি ভগ্নাংশের অনুপাত যদি নেই তাহলে তা কি মূলদ সংখ্যা হবে না? হ্যাঁ, তাও মূলদ সংখ্যা হতে পারে বা তা মূলদ সংখ্যা হবে। দুটি ভগ্নাংশের অনুপাতকে যদি আমি দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি তাহলে ওই ভগ্নাংশের অনুপাতও বলতে পারি মূলদ সংখ্যা। এখানে দুটি ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশ যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এইরকম একটা ফর্ম পাওয়া যায়। এরকম সকল দুটি ভগ্নাংশের অনুপাতই ক্যালকুলেশন করলে এইরকম একটা ফর্ম পাওয়া যাবে, যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হবে। দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হবে বা দুটি পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ হবে। তাহলে যেহেতু এটা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত, তাহলে এটাকে বলা যায় মূলদ সংখ্যা। তাহলে দুটি ভগ্নাংশের অনুপাতও বলা যায় মূলদ সংখ্যা। যদি বীর মান 1 হয় তাহলে কি হয়? তাহলে এরকম একটা, যদি এরকম হয় যে এর মান 15 আর বীর মান 1, তাহলে আমি কি পেলাম? 15 পেলাম, কারণ নিচের 1 লেখার প্রয়োজন নাই। তাহলে 15 কি একটা পূর্ণ সংখ্যা? যে -15 হইতো তাহলে কি পেতাম? -15, যা একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমি কি বলতে পারি যে বীর মান যদি 1 বসাই তাহলে আমি সকল পূর্ণ সংখ্যা পাচ্ছি। যেহেতু আমি সকল পূর্ণ সংখ্যা পাচ্ছি তাহলে বলতে পারি যে সকল পূর্ণ সংখ্যাও মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাও মূলদ সংখ্যা। তো আমি দেখলাম যে ভগ্নাংশ মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। এখন যদি দশমিক ভগ্নাংশ হয়, দেখেন আমরা দশমিক ভগ্নাংশগুলো ভগ্নাংশ থেকেই পাই। যেমন যেহেতু ভগ্নাংশ ক্ষেত্রে পাই, এগুলো মূলদ সংখ্যা হইতে পারে বা কিছু ক্ষেত্রে মূলদ সংখ্যা নাও হইতে পারে। যদি এরকম হয় যে মূলত দশমিক ভগ্নাংশ দুই ধরনের হয়, একটা সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হলো অসীম দশমিক ভগ্নাংশ। সসীম কি? যার সীমানা আছে, মানে একটা নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যায়। সসীম হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যায়, তাহলে সসীম। আর অসীম কি? যা কোনো মানে সীমানা নাই, যা চলমান। তো এখানে একটা ভগ্নাংশ আছে 4/5, একে যদি আমি দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তা 0.8 আসে। তাহলে এটা কি? একটা সীমানা আছে, এইটার পর আর কিছু নাই, তাহলে এটা কি? একটা সসীম দশমিক ভগ্নাংশ। অথবা 12/7 যদি লিখি তাহলে এটাকে একটা সীমানা আছে, এই 4-এর পর আর কোনো সংখ্যা নাই, তাহলে এটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। তো এই সসীম দশমিক ভগ্নাংশগুলো মূলদ সংখ্যা হয়। তো আরেক ধরনের দশমিক ভগ্নাংশ পাওয়া যায়, তা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তো অসীম দশমিক ভগ্নাংশ দুই ধরনের। একটা আবৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অনাবৃত। তো আমি এখানে শুধু আবৃত নিয়ে আলোচনা করব। এই আবৃত ভগ্নাংশগুলো মূলদ সংখ্যা হয়। তো এখানে 25/12 একটা ভগ্নাংশ, এটাকে যদি আমি দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এইরকম একটা ফর্ম পাওয়া যায়, যেখানে 8-এর পরে 3 বারবার আছে, 3 পুনরাবৃত্তি হচ্ছে। তো এই সংখ্যাকে আমি কি করতে পারি? আবৃত করতে পারি। যেহেতু বারবার 3 আসছে, তো এটাকে আবৃত করতে পারি কিভাবে?
পৌনঃপুনিকের মাধ্যমে। এইখানে 3 এর উপরে একটা ডট চিহ্ন দিয়ে দিলাম, এই যে একটা ডট চিহ্ন দিয়ে দিলাম, এটাকে বলা হয় পৌনঃপুনিক। তো এই পৌনঃপুনিকের মাধ্যমে আবৃত করলাম, তাহলে এটা হচ্ছে অসীম দশমিক আবৃত ভগ্নাংশ। অথবা এখানে কি আছে 4.69 4.69 4.69, এখানে কি হচ্ছে 6969 পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এই 69কে আমি কী করলাম, এই পৌনঃপুনিকের মাধ্যমে আবৃত করে দিলাম, পৌনঃপুনিকের মাধ্যমে আবৃত করে দিলাম। এটা হচ্ছে অসীম দশমিক আবৃত ভগ্নাংশ। তো অসীম দশমিক আবৃত ভগ্নাংশ, এই অসীম দশমিক আবৃত ভগ্নাংশকেও মূলদ সংখ্যা বলা হয়। তো অসীম দশমিক অনাবৃত এখানে আলোচনা করা হয় নাই, ওটা পরবর্তীতে আলোচনা করা হবে। তো সর্বোপরি আমরা বলতে পারি মূলদ সংখ্যা হবে সকল পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যা কি হয়, মূলদ সংখ্যা হয়। তারপরে সকল ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশ, সকল ভগ্নাংশ হবে মূলদ সংখ্যা। তারপরে সকল সসীম দশমিক ভগ্নাংশ, সকল সসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা। আর সকল অসীম দশমিক ভগ্নাংশ কি হয়, মূলদ সংখ্যা হয়। তো এইভাবে আমরা কি যে কোনো মূলদ সংখ্যা দেখেই চিনতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।